নমস্কার। আজ আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কয়েকটি কর্মসূচি সংগঠিত হয়েছে। যে কর্মসূচিগুলোতে সামিল হয়েছে বিরোধী শিবিরের ছাত্র যুবকরা, বিশেষ করে বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আগরতলা সহ রাজ্যের একাধিক জায়গায় কর্মসূচি সংগঠিত করেছে। যে প্রেক্ষাপটে কর্মসূচি, তাতে অবশ্যই এই অনুষ্ঠান বা তার আগেও আপনারা শুনেছেন, এই অনুষ্ঠানও শুনবেন। তার পাশাপাশি এনএসইউআই আমির হোসেনের নেতৃত্বে একটি কর্মসূচি সংগঠিত হয়েছে আগরতলায়। কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়েছে। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে এসে শেষ হয়েছে এবং সেখানে ঘেরাও কর্মসূচি সংগঠিত করেছে। সেই ঘেরাও কর্মসূচির অনুমতি পুলিশের কাছ থেকে নেওয়া হয়নি বলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে, আন্দোলনকারীদের গ্রেপ্তার করেছে। এনএসইউআই যে প্রেক্ষাপটে কর্মসূচি সংগঠিত করেছে সেটা হচ্ছে, কিছুদিন আগে শিক্ষা দপ্তরের তরফে, মাধ্যমিক শিক্ষা দপ্তরের তরফে যে কমন ইউনিফর্ম চালু করা হয়েছে, তার বিষয়ে যে নোটিফিকেশন জারি করা হয়েছে, সেই প্রেক্ষাপটে সেখানে কর্মসূচি সংগঠিত করা হয়। এনএসইউআই নেতা আমির হোসেন তার আগেও সাংবাদিক সম্মেলন করে বক্তব্য রেখেছিলেন, সরকারের কাছে আপিল করেছিলেন সরকার যেন তার সিদ্ধান্ত বদল করে, সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। পরবর্তী সময় তিনি ঘোষণা করেছিলেন, যদি সরকারের সিদ্ধান্ত বদল না করা হয় তাহলে তারা আন্দোলন তেজি করবেন, বড় ধরনের আন্দোলন করবেন। তারই অঙ্গ হিসাবে আজ শিক্ষা ভবন চলো, শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি হলো। তারা তাদের কর্মসূচি থেকে অভিযোগ করেছেন যে কমন ইউনিফর্ম দেওয়া হলো বা চালু হলো, 4টি স্কুলকে বাদ দিয়ে বাকি স্কুলগুলোতে বিভিন্নভাবে, সেখানে বিদ্যাজ্যোতি, পিএমসি, তার পাশাপাশি নন বিদ্যাজ্যোতি, রাজ্য সরকার অন্যান্য স্কুলগুলো, ঠিক যে পদ্ধতিতে তা দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলা হলো। যাদের মাধ্যমে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলা হলো। শুধু প্রশ্নই তোলা নয়, এনএসইউআই নেতৃত্ব দাবি করেছেন যে এর পেছনে রয়েছে কমিশন বাণিজ্য, রয়েছে বিরাট ব্যবসা, কার লাভ? রাজ্যবাসী নিশ্চয়ই নয়। তাহলে এই ব্যবসা বা এই বাণিজ্য, কমিশন, তার পেছনে কে যুক্ত রয়েছে? এই অভিযোগগুলো সেদিন এনএসইউআইয়ের তরফে করা হয়েছে সাংবাদিক সম্মেলনে, তারপর বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে। আজ আরো একবার বিস্ফোরক দাবি করলেও এখন পর্যন্ত সরকারের তরফে, সংশ্লিষ্ট দপ্তরের তরফে এই বিষয়ে জবাব দেওয়ার জন্য, অভিযোগ খণ্ডন করার জন্য কেউ এগিয়ে আসেননি, কারোর কোনো বক্তব্য নেই। তাহলে কি কার্যত সরকার সেই এনএসইউআইয়ের বক্তব্যকে সিলমোহর দিয়েছে? শুধু কি এনএসইউআই? বক্তব্য রেখেছে এসএফআই নেতা, বক্তব্য রেখেছেন পিএসইউ নেতৃত্ব, তারা তাদের মতন করে অভিযোগ তুলেছেন। সেই অভিযোগ খণ্ডন করলো না শিক্ষা দপ্তর, খণ্ডন করলো না রাজ্য সরকারের কোনো প্রতিনিধি, মহাকরণ কিংবা শিক্ষা দপ্তরে কোনো সাংবাদিক সম্মেলন করে কোনো স্পষ্টীকরণ দেওয়া হলো না। কেন? তাহলে যে বাণিজ্যের প্রশ্ন উঠে এসেছে, যেখানে কমিশনের কথা উঠে এসছে, তাতে কি কার্যত সিলমোহর দেওয়া হলো? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনাদের কথা শুনবো, আপনারা কথা বলবেন, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন। নমস্কার, কে বলছেন? কোনো কিছু হচ্ছে, কিন্তু এই যে সব স্কুলের একটা, ঠিক আছে, আপনারা এই 6 মাস কাজ শুরু হওয়ার পরে আপনারা যদি কেউ কোনো অবজেকশন করতে পারত না, কারণ এটা ক্লাস আপ টু 8 পর্যন্ত ফ্রি। এরপরে যে 9, 10 এলিমেন্ট চলছেন, এরা তো কত শাস্তি জানে, তারা আসলে এই টাকাগুলো আগে, এই টাকাগুলো স্কুলের টাকাগুলো সেখানে যে ঢুকানো হয়েছে, কোনো কিছু নাই গভর্নমেন্ট। আপনারা যে জিনিসটা ধরেন, এটার মধ্যে একটা বাস্তবতা আছে, সকলেও ভালো থাকবেন। এবং এই বিষয়গুলো খুব জোরালো হয়েছে। আপনারা অনেকে আছেন, আমাদের সঙ্গে থাকেন, নিয়মিত কথাগুলো বলেন, নিয়মিত কথাগুলো শুনেন। আমরাও তার আগে অনুষ্ঠান করেছি, আপনাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। বামপন্থী যুব সংগঠন আগরতলা সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি করে বেকার বিষয় নিয়ে তারা সরব হয়েছেন। শুধু আগরতলা নয়, সবকটি কর্মসূচি থেকে তারা সরকারের বিরুদ্ধে কার্যত যে অভিযোগ তুলেছেন, তারপরও কেউ এগিয়ে এসে খণ্ডন করলো এখনো নয়। যদিও কর্মসূচি আজ পরন্ত বিকালে সংগঠিত হয়েছে, তারা সকলের জন্য শিক্ষা চেয়েছেন, সকলের জন্য কাজ চেয়েছেন, এবং তার প্রেক্ষাপটে তারা সরকারের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন, কার্যত তা বিস্ফোরক। শিক্ষা দপ্তরে কর্মসূচি সংগঠিত করে যে বক্তব্য রাখা হয়েছে, সেখানেও বিস্ফোরক বক্তব্য রেখেছেন।
সেই বক্তব্য খণ্ডন করবে কে? অবশ্যই দপ্তর সরকারের প্রতিনিধিরা। তাহলে তারা নীরব কেন? উঠল প্রশ্ন, বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। নমস্কার, কে বলছেন? আমরা কয়েকটি কর্মসূচি থেকে নেতৃত্বের বক্তব্য শুনবো, আপনাদের কথাও শুনবো। গোটা দেশে 15ই সেপ্টেম্বর দাবি দিবস পালন করি। আমাদের একটা মৌলিক দাবি, সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ। এই দাবিতে আজকে গোটা দেশে প্রতি বছর কর্মসূচি হয়। আজকে তারই অঙ্গ হিসেবে আমাদের রাজ্যে এখানে দক্ষিণ বিভাগীয় কমিটির উদ্যোগে এসএফআই এবং ডিএফআই এই সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ, এই দাবিতে আমরা মিছিল করছি। গোটা দেশে বেকারের সংখ্যা বাড়ছে, বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে। দেশের সরকার একের পর এক বেকার বিরোধী নীতি গ্রহণ করছেন। যারা চাকরি আছে তাদের চাকরি চলে যাচ্ছে। এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গোটা দেশে আগামী যুব সমাজের সামনে এক অন্ধকার ভবিষ্যৎ সরকার তৈরি করে দিচ্ছে বিজেপি সরকার। একদিকে সরকারের বিরুদ্ধে যুবদের বিদ্রোহ, অন্যদিকে কাজ শিক্ষার দাবিতে আমাদের মিছিল। তারই অঙ্গ হিসেবে আজকের এই মিছিল আমরা চালিয়ে যাচ্ছি। 15ই সেপ্টেম্বর এসএফআই, ডিওয়াইএফআই, সিওআইএফ এবং টিএসইউ এই 4টি ছাত্র যুব সংগঠনের আহ্বানে দাবি দিবস হিসাবে আমরা পালন করছি। ধারাবাহিকভাবেই আজকের দিনে এই কর্মসূচি আমাদের চলছে। যদিও শুধুমাত্র বছরে একটি দিনে আমরা সবার জন্য কাজ এবং সবার জন্য শিক্ষা এই দাবিতে লড়াই করছি না, 365 দিন আমাদের এই মৌলিক দাবি নিয়ে বামপন্থী ছাত্র যুব সংগঠনের আহ্বানে লড়াই, আন্দোলন, সংগ্রাম আমাদের অব্যাহত আছে। আমরা লক্ষ্য করছি যে আমাদের স্বাধীনতার ৭৯তম বার্ষিকী পেরিয়ে যাবার পরেও আমাদের দেশে সমস্ত ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ নেই। কর্মসংস্থানের একটা গভীর সংকট তৈরি হয়েছে। শিক্ষার সুযোগ সংকুচিত হচ্ছে। আমাদের দেশে যোগ্যতা অনুযায়ী কাজ হচ্ছে না। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এসএফআই এবং ডিওয়াইএফ এর আহ্বানে গোটা দেশে 15ই সেপ্টেম্বর দাবি দিবস হিসাবে পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে এই কর্মসূচিতে সামিল হয়েছি। গোটা দেশের সঙ্গে আমাদের সবাইকে আজ আমরা দাবি দিবস উপলক্ষে প্রায় রাজপথে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের দাবি হচ্ছে সকলের জন্য কাজ এবং সকলের জন্য শিক্ষা। এই দাবি নিয়ে গোটা দেশব্যাপী আমাদের লড়াই দীর্ঘদিন ধরে চলছে। আজকের সময়ে দাঁড়িয়ে আমরা বলছি আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকার বেকার যুবকদের জন্য কাজের কোনো ব্যবস্থা করছেন না। আমাদের সরকারি চাকরিতে সরকার প্রায় বন্ধের পথে এবং বেসরকারি ক্ষেত্রেও আমাদের দেশের মধ্যে যে কর্মহীন বেকার যুবকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে বেকার যুবকরা আজকে রাস্তায় এখানে বিভিন্ন জায়গার মধ্যে বিপদে পরিচালিত হচ্ছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা আমাদের দেশের সরকারকে এবং রাজ্যের সরকারকে বিপদ দাবি জানাচ্ছি যে আমাদের কাজ এবং কাজের দাবিতে আমাদের গোটা দেশব্যাপী আজকে লড়াই আমরা পথে রেখেছি। আমরা চাই কাজের অধিকারকে সংবিধানে মৌলিক অধিকার রূপে লিপিবদ্ধ করতে হবে। ছোট ছোট ছেলেমেয়েদের শিক্ষায় আঙ্গিনা আওতাভুক্ত করে সরকারিভাবে পঠন পাঠনের ব্যবস্থা করে তাদেরকে উচ্চ শিক্ষিত করবার জন্য আমাদের রাষ্ট্রের এই দাবি দিবসের মূল বক্তব্য। তার জন্য আমরা রাজপথে এখানে আমরা সমাবেত হয়েছি। আমরা জানাচ্ছি, আবেদন জানাচ্ছি এবং আমরা লড়াই আন্দোলনে আগামী দিন অঙ্গীকারবদ্ধ হতে চাই যে আগামী দিন যদি আমাদের দেশের সরকার বেকার যুবকদের সঙ্গে প্রতারণামূলক আচরণ করে এবং ছাত্রদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে, এর বিরুদ্ধে আগামী দিন দেশব্যাপী আমাদের লড়াই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করবে। সেপ্টেম্বর মাসের 10 তারিখ আমাদের রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর একটা তুগলুকি সিদ্ধান্তের মধ্য দিয়ে এই রাজ্যের প্রত্যেকটি সরকারি বিদ্যালয়ের মধ্যে বিদ্যাজ্যোতি বলুন, পিএমসি বলুন এবং সাধারণ সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে এক ধরনীয় স্কুল ইউনিফর্ম অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজ ইউনিফর্ম সিস্টেম চালু করেছে। এর মধ্য দিয়ে আমরা মনে করি, ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই মনে করে, রাজ্য সরকার আমাদের রাজ্যের প্রাচীন যে বিদ্যালয়গুলো আছে তাদের যে ট্রেডিশনাল আইডেন্টিটি সেই আইডেন্টিটি
ছাত্রছাত্রীকে খুন করার প্রয়াস করছে। পাশাপাশি আমরা এও লক্ষ্য করেছি, আপনারা দেখবেন এতদিন ধরে প্রত্যেকটা বিদ্যালয়ের মধ্যে, আমাদের শহরের প্রাণকেন্দ্রে নেতাজি স্কুল বলুন, আমাদের শহরের প্রাণকেন্দ্রে তুলসীবতী স্কুল বলুন, এই স্কুলগুলোর একটা প্রাচীন ঐতিহ্য আছে, ট্রেডিশনাল ঐতিহ্য, এগুলোকে খুন করার প্রয়াস। পাশাপাশি হঠাৎ করে এই শিক্ষাবর্ষের 6 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর রাজ্য সরকার ওই গুজরাটের একজন মুফতলাল কোম্পানি, সেই কোম্পানিকে অনৈতিকভাবে টেন্ডার পাইয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করার চেষ্টা করছে এবং করে যাচ্ছে। তার বিরুদ্ধে আমাদের এনএসওয়াই লড়াই করছে। এখান থেকে আমরা রাজ্য সরকার এবং বিদ্যালয় শিক্ষামন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে জানান দিতে চাই, আপনার নাকের ডগায় এই যে শিক্ষা দপ্তরের আধিকারিকরা ক্রমাগতভাবে সেখানে দুর্নীতি করে যাচ্ছে এবং আপনার নীরব ভূমিকা সেখানে প্রমাণ করে এই দুর্নীতির সাথে আপনি অস্ত্রপুষ্টভাবে জড়িত আছেন। আপনারা দেখবেন আজকে আমাদের এই শিক্ষালয় গুলির মধ্যে যখন স্ট্যান্ডার্ডাইজ ইউনিফর্ম সিস্টেম চালু হয়েছে, এর ফলে কারা ক্ষতিগ্রস্ত হবে? আমাদের রাজ্যের যারা ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী আছে, আমাদের রাজ্যের যারা দর্জি সম্প্রদায়ের নাগরিক আছেন, যারা এই স্কুল ইউনিফর্ম তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করে, আমরা দেখেছি বিজেপির এই তুগলুকি এবং হঠকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের রাজ্যের নাগরিকরা বঞ্চিত হবে এবং শুধুমাত্র ওই গুজরাটি বন্ধুদের খুশি করার জন্য তারা আমাদের রাজ্যের মধ্যে এক ধরনের স্কুল ইউনিফর্ম সিস্টেম চালু করেছে। একাধারে আমরা দেখেছি রবীন্দ্র কানন এবং সুকান্ত একাডেমির মাঝখানে তারা সেখানে বার খুলে দিয়েছে, যেন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা পড়াশোনা থেকে, বিদ্যালয় থেকে, কলেজ থেকে বিমুখ হয়ে ওই সমস্ত বারের মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করে অন্যদিকে জোরপূর্বক ভাবে আমাদের ট্যাক্সের টাকায় ক্রয় করা যে স্কুল ইউনিফর্ম তা আনছে গুজরাটি তার বন্ধুদের কাছে, অর্থাৎ গুজরাটি ব্যবসায়ীদের কাছে। অর্থাৎ একেবারে যেমন রাজ্যের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপর তারা সেখানে এক ধরনের প্রেশার ক্রিয়েট করছে, অন্যদিকে এই রাজ্যের নাগরিকদের বঞ্চিত করছে। তার বিরুদ্ধে আমরা প্রদেশ এনএসওয়াই আজকে বিক্ষোভ র্যালি করছি এবং শিক্ষা দপ্তর আমরা ঘেরাও করতে যাচ্ছি। এখান থেকে আপনাদের মাধ্যমে এই রাজ্যের ছাত্র সমাজের কাছে, বিশেষ করে জেনজি এবং জেনারেশন আলফার কাছে আমাদের বিনম্র অনুরোধ যে আপনারাও আসুন, আমাদেরকে সহযোগিতা করুন স্বৈরাচারী বিজেপি সরকারের বিরুদ্ধে এবং তাদের এই তুগলুকি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রদেশ এনএসওয়াইকে সাহায্য করুন, রাস্তায় নামুন, যতক্ষণ না পর্যন্ত স্বৈরাচারী বিজেপি সরকার তাদের এই তুগলুকি সিদ্ধান্ত প্রত্যাহার করে আমরা এনএসওয়াই এই রাজ্যের প্রত্যেকটা স্কুলে গিয়ে সেখানে প্রতিবাদ, প্রতিরোধ এবং আন্দোলন করে তুলব। এতটুকুই আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে বিজেপিকে জানান দিতে চাই। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন এই দুইটি গণসংগঠনের আহ্বানে ধর্মনগর শহর জুড়ে ইতিমধ্যে আমরা মিছিল সংগঠিত করেছি। সকলের জন্য কাজ এবং সকলের জন্য শিক্ষা, এই দাবিতেই আমাদের আজকের এই মিছিল। আমরা লক্ষ্য করছি এই সময়ে আমাদের রাজ্যে বিভিন্ন যে দপ্তর রয়েছে, এডুকেশন, হেলথ, এগ্রিকালচার সহ বিভিন্ন দপ্তরে হাজার হাজার সুযোগপদ কিন্তু নিয়োগ হচ্ছে না। এই রাজ্যে বর্তমান সরকার ওনারা বলেছিল যে সব বেকারের হাতে কাজ হবে, সব বেকাররা কাজ পাবে। সেই প্রতিশ্রুতি দিয়েছিল 2018 সালে বিধানসভা নির্বাচনের জন্য। বলেছিল বছরে 50,000 বেকারের চাকরি হবে। আজকে আমরা 7.5 বছর অতিক্রান্ত এই রাজ্যে চলছে বিজেপি শাসন। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমরা লক্ষ্য করতে পারছি যে এই রাজ্য থেকে বেকাররা কাজের সন্ধানে বহিরাজ্যে পাড়ি দিচ্ছেন, বেকাররা কাজ পাচ্ছেন না। আমরা লক্ষ্য করছি টেট উত্তীর্ণ যারা হয়েছে তারা বসে আছে। 2022 সালে লাস্ট 3,600 শিক্ষক নিয়োগ হয়েছিল 2023 সালের বিধানসভা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। তারপর থেকে এবার 23, 24, 25 যায় অবস্থা। কিন্তু আমরা লক্ষ্য করছি গত কিছুদিন আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পাস করেছে যারা, এখনো তাদেরকে নিয়োগ করা হচ্ছে না। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগর মহকুমা কমিটি আমরা দাবি করেছি যে এই রাজ্য সরকারের কাছে যে অবিলম্বে এই সমস্ত দপ্তরে শিক্ষক নিয়োগ, শিক্ষা দপ্তরে
স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্যকর্মী নিয়োগ নমস্কার, কে বলছেন? ANF করে বসে আছে বহিরাজ্যে হ্যাঁ, বিভিন্ন প্রাইভেট এটা বলছেন আপনি যে কম্বল ইউনিফর্মের বিরাট ব্যবসা, ঠিক আছে। ইতিমধ্যে আমরা কাগজে দেখেছি বা সরকারের বিজ্ঞপ্তিতে দেখেছি যে বিভিন্ন স্কুলের যে ইউনিফর্মগুলি এটি এখন 3 ক্যাটাগরি হবে। একটা হচ্ছে রাজ্য, একটা হচ্ছে সরকারের অধীনে যে স্কুলগুলি আছে বাংলা মিডিয়াম, তাহলে গিয়া একটা ডেট একরকম। তারপরে বিদ্যাজ্যোতির জন্য যে স্কুলগুলি আছে এটা সরকারি ওই এটার জন্য একটা ডেট। আর কাছে প্রাইম মিনিস্টার রোজগার যোজনা আন্ডারে কিছু স্কুল আছে ত্রিপুরাতে, এটার জন্য একটা ডেট। এই এখন আমাদের রাজ্যে 3 ক্যাটাগরির ডেট দেখতে পাবো। ওইটা আসবে এখান থেকে যারা তৈরি করবে তারাই করবে, কিন্তু মার্কেটে পাওয়া যাবে না। মার্কেটে আসবে টাকা দিয়ে নিতে হবে, স্কুল আসবে। এটা বিরাট ব্যবসা ছাড়া আর কিছু না। কিন্তু যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা গ্যাস বিক্রি করে খাইতো, তারা এখন আর মানে কষ্ট পাইব আর কি। এটা এক শ্রেণীর বুদ্ধিবাদী বা এক শ্রেণীর ধনী বনি লোকরা, তারাও এইগুলি দায়িত্বে থাকবে। এগুলোই শুনতে মানে আসলে পারবে কিনা এটা কোনো সঠিক ভাবে জানছি না। মার্কেটে যদি সারে যে এই ছেলেমোড়া বানাবে, আগরতলা বানাবে, তাহলে সবাই এই ব্যবসাটার এই গুণাগুণ বা এটার যে রস পাইবে আর কি। যদি এখান থেকে আসে তাহলে তো ওই নাইকে আর কি শুধু খাটো যে এরা করে দেখবিকে তারা যারা খাইতো তারা আর উপায় নেই। যাই হোক, এখন কি হয়, এখন দেশগুলি যখন চালু হবে, স্কুলে যখন হাজিতে যখন বুঝতে পারবো কি হয়। যাই হোক, আপনি জানাচ্ছেন রাজ্যবাসীকে, আমি ধন্যবাদ। আর আগে যে একজন আমাদের শব্দ পাওয়া যায় না, আমাদের এই রহিম বাবু, তার কোনো খবর পাওয়া যায় না। যাই হোক, নমস্কার, কে বলছেন? দাদা বলছি, এটা কি বিজেপি সরকার? আমি যখন ছুটি আমরা আপনার ভালো কথা, কিন্তু তখন সব এই যে বিজেপি সবাই করছে, কিন্তু এই আন্দোলন সব বিজেপির মানে সরকারও আপনি দেখেন তখন সারা পৃথিবীর যে সিপিএম এর বড় বড় মানে সন্ত্রাসী এখন সব বিজেপির নেতা। এইটা কি বলবেন? এই কথা আমার বলছেন আপনাদের সাংবাদিক সরকারের আপনাদের চ্যানেলে আমি বলছি, আমার এই কথাটা উত্তর দেন তো। পারবেন কি দিতেন? সব সব সারাতে বলে যাচ্ছে। সাবরুম বলুন, আমি দক্ষিণ করে সাবরুম বলুন, দোলাবাড়ি বলুন, শান্তির বাজার বলুন, মনু বলুন, উটুকুর বলুন, মাতাবাড়ি বলুন, দক্ষিণনগর বলুন, এই আপনার সরিলাম বলুন, আগরতলা বলুন, যাই বলুন, কিন্তু এই যে লক্ষণ আতু বিজেপি নামজারি ব্যক্তি সিপিএম এর লোক, তখন সিপিএম আইসে বলে আমি চলি। তো এক কথা আমাদের কতগুলো বিজেপির কর্মী এমন ভাবে কাজ জমে আছে, ওই সিপিএম এর আড্ডায় বাস মানে আপনার শুধু সুরপান তারা গেছো নাই।
কি ঘটনা কি চলছে ত্রিপুরা রাজ্যে, মানে সরকার কিছু দেখেন না? আমার কথাটা মানে আমরা আপনার চ্যানেলে বলছি, কিন্তু এটা খারাপ, এটা আপনার চ্যানেলে বললেও আমার লাভ হবে না, আর এটা বলেছেন আমার লাভ হবে এই জন্য এরকম বিষয়টা আমি কিছু বলছি না। ঠিক আছে দাদা, নমস্কার। বিভিন্ন প্রাইভেট হেলথ সেন্টারে 50,000 বেকারের চাকরি হবে যারা বলেছিলেন, তাদেরকে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমরা জিজ্ঞেস করতে চাই, আপনারা যে প্রতিশ্রুতি দিয়ে নমস্কার, কে বলছেন? প্রতারণা করেছেন। প্রত্যেক রাজনৈতিক সংস্থারই আলোচনা বা সমালোচনার কোনো অধিকার রয়েছে, কিন্তু যখন তিনি আলোচনা বা সমালোচনা শুধু সমালোচনা বলেই হয়, তখন সেই সমালোচনা কোনো তাৎপর্য থাকে না। সমালোচনা অবশ্যই হতে হবে গঠনমূলক সমালোচনা। তাই কোনো ব্যাপারে বিরোধী দল বা সেপাইয়ের যে বক্তব্য তার কোনো বক্তব্য নমস্কার। প্রতারণা করেছেন কেন? আপনারা এই রাজ্যের বেকারদের সাথে প্রতারণা করলেন। আজকে কেন এই রাজ্যের বেকাররা বহিরাজ্যে প্রাইভেট জব করার জন্য আমাদের রাজ্য ছেড়ে চলে যেতে হচ্ছে? আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমরা ওই বিজেপির নেতাদের বলতে চাই, তিনি 2 দিন আগে আমাদের ধর্মনগরে এসে আমাদের ধর্মনগর শান্তি শহরকে নষ্ট করার জন্য বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। ওনাকে আমরা ধর্মনগরের যুবকরা বলতে চাই, এই রাজ্যে গত 7 বছরে কতজন বেকারের চাকরি হয়েছে? আপনারা বলেছিলেন বছরে 50,000 বেকারের চাকরি হবে। বেকাররা আপনাদের কোথায়? আপনাদেরকে ভোট দিয়েছিল, আর এই রাজ্যে আপনারা ক্ষমতায় আসীন হয়েছেন 2018 সালে। আমরা লক্ষ্য করলাম 2018 সালের পর আমাদের ধর্মনগরে যে আমাদের সিপিআইএম এর যে অফিসটা আছে, সেই অফিসটা 11 বার আক্রমণ করলেন। কারা আক্রমণ করল? এই ধর্মনগরের যারা যুব মোর্চার নেতা, যারা এই ধর্মনগরের নির্দেশে, ধর্মনগরের নেতার নির্দেশে আমাদের যুব আন্দোলনের কর্মীদের উপর বাড়িতে গিয়ে আক্রমণ করে, দোকানপাটে আক্রমণ করে, তোলাবাজি করে, তাদেরকে দিয়ে আমাদের যুব আন্দোলনের কর্মীদের উপর আক্রমণ সংঘটিত করে আমাদের যুব আন্দোলনকে রুখতে পারবেন না। আমরা যে দাবি করছি, আমাদের কাজ আমরা ফিরিয়ে আনতে জানি, তাই আমরা আমাদের আজকের দাবি রেখেছি, সকলের জন্য শিক্ষা চাই এবং সকলের জন্য কাজ চাই। এই সকলের জন্য শিক্ষা এবং কাজের দাবিতে আজকে আমরা ধর্মনগর শহরে যে মিছিল সংগঠিত করেছি, আপামর জনগণ সবাইকে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ। দেখুন, বর্তমানে যে সরকার রয়েছে বিগত 7 বছরে, এই সরকার শুধুমাত্র পুরান বিল্ডিং এ নতুন রং করে, যেমন নিজেদের দাবি করা, পুরান বিল্ডিং গুলোতে রং পরিবর্তন করার পাশাপাশি উদ্বোধন করা, এরকম করে আছে। ঠিক সেম তদ্রুপই যে নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেখানেও আজকে দেখা গেছে পুরাতন সেই শিক্ষা ব্যবস্থার উন্নতি না করে আজকে দেখা গেল বিদ্যাজ্যোতি স্কুলের যারা রয়েছে তাদের জন্য আলাদা, তারপরে সমস্ত সরকারি শিক্ষা ব্যবস্থা বিদ্যালয়গুলি যেটা রয়েছে তাদের জন্য সবার স্কুলের সেম ড্রেস, এবং পিএমসি যে স্কুলগুলো রয়েছে তাদের জন্য তাদের স্কুলের জন্য আলাদা ড্রেস। তো যদি সমস্ত স্কুলের জন্য যদি একই ইউনিফর্ম হতো, তাহলে কেন বা বিদ্যাজ্যোতির জন্য আলাদা, পিএমসির জন্য আলাদা, বা সরকারি স্কুলের জন্য আলাদা? আর এখানেও আমরা দেখতে পেলাম কি উমাকান্ত শিশু বিহারকে নাকি রাখা হয়েছে এটা আওতার বাইরে। তাহলে তো এটা তো একরকম ডিসক্রিমিনেশন। মানে এখন দেখা গেল বিদ্যাজ্যোতি যে বিদ্যালয়গুলি রয়েছে, যেখানে সরকারি বিদ্যালয় ছিল, সরকারি পরিকাঠামোর এক গ্রেডের বিদ্যালয় ছিল, সেখানে আপনি বিদ্যাজ্যোতির সরকারের আপনি অ্যাডভার্টাইজমেন্ট করে সেটা আপনি উন্নতি করেছেন, অমুক করেছেন, এটা নিয়ে অনেক কথা হয়েছে, আপনার অ্যাডভার্টাইজ বড় বড় করেছেন, কিন্তু আদৌ কিছু হয়নি। বিদ্যাজ্যোতির রেজাল্ট কি হয়েছে আমরা জানি।
তো এটা একটা আমি মনে করি জাস্ট যেখানে শিক্ষার যে মূল সমস্যা, এই মূল সমস্যার সমাধান না করে এই সমস্যা থেকে মানুষকে কিভাবে আরেকটু, যেমন আমি বললাম, পুরান বিল্ডিং এ আরেকটু নতুন রং দিয়ে যে বিল্ডিংটাকে নিজের বলে দাবি করার একটা প্রচেষ্টা, সেম এতে করে শিক্ষার কোনো উন্নতি হবে না, এতে করে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কি উন্নতি হবে না। শুধুমাত্র ড্রেস পরিবর্তন করে একটা সেই অ্যাডভার্টাইজমেন্ট, যে অ্যাডভার্টাইজের মাধ্যমে দেখানো হ্যাঁ আমরা শিক্ষার জন্য কিছু করার জন্য চেষ্টা করছি। তো আমি বলবো এটা শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া এটার কিছু নয়। এটাই তো মূল কথা। যেমন এই সরকার গত 7 বছরে, যদি আমি ছোট্ট একটা উদাহরণ দিই, বিগত 7 বছরে পুরো রাজ্যের মানুষ যখন রাজ্যের কাজকর্ম, সরকারি কাজকর্মের আনহ্যাপি, তখন সরকার আগরতলার মতন একটা সংস্কৃতি শহরে হ্যাপি সাওয়ার নামে একটা নাইট ক্লাবের মতো খুলে দিচ্ছে। যখন শিক্ষার জন্য শিক্ষার্থীরা অভাবে রাস্তার ধারে, অভিভাবকরা শিক্ষার জন্য রাস্তা অবরোধ করছে, তখন কি করছে বিদ্যাজ্যোতি। একটা বিষয়, ইউনিফর্ম নিয়ে সরকারের তো কোনো কাজ নাই, কারণ নোটিফিকেশন জারি করা তো বিষয় নাই। কারণ এক একটা স্কুলে যদি একটা ব্যাচ থাকে তাহলে স্কুলটাকে চিনতে সুবিধা হয়, সুনামে থাকে। রমেশ স্কুলগুলোর মধ্যে একটা ব্যাচ যদি আলাদা থাকে, রমেশ স্কুলের ছাত্র বলা হয়, কেবিএ এর মধ্যে যদি থাকা হয় সেটা কেবিএ বলা হয়, যেটা আলাদা আলাদা বিষয়। কিন্তু আসলে সরকারের কাজ নেই ইউনিফর্মটা নিয়ে, কারণ এটার মধ্যে একটা অন্য কিছু হতে পারে। একজন বড় ব্যবসায়ীকে দিয়ে দেবে, সে ব্যবসা বাণিজ্য করবে, এই দোকান থেকে কিনতে হবে, দুটা দোকান থেকে পাবে। কিন্তু আসলে সরকারের কোনো কাজ নাই, কারণ কাজ না থাকার কারণে বসে বসে আর কি করবে। কারণ সরকারের কাজ করার কথা হলো বেকারের স্বার্থে, শ্রমজীবী মানুষের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, গ্রামের স্বার্থে, শহরের স্বার্থে। কিন্তু কাজ তো কোনো কিছুই নেই, কারণ অ্যাডভাইস ছাড়া তাহলে কোনো কিছুই থাকতে পারে না। কারণ ইউনিয়ন ফর্ম যদি পরিবর্তন করে কতটুকু ছাত্র ছাত্রীদের লাভ হবে কিন্তু সেটা মূল বিষয় না। কিন্তু স্কুলে যে শিক্ষক নেই সেই দিকে কিন্তু সরকার চিন্তা ভাবনা করতে হবে। স্কুলে শিক্ষকের প্রয়োজন, ছাত্র আছে শিক্ষক নেই, ছাত্র আছে টেবিলে, কিন্তু সেই বিষয়ে কিন্তু সরকার ভাবনা চিন্তা করার দরকার। ইউনিফর্ম নিয়ে এটা কেমন হলো কিন্তু সেটা আপনার দেখিয়ে আসো। বিগত দিন যখন সরকারটা ছিল, বামপন্থী সরকারের ছিল, স্কুলে এক রকমের ড্রেস ছিল, কিন্তু যে স্কুলে খেলাধুলা করার পরিবেশে যদি আসতো যে সেটা বোঝা যায় জুলাই বাড়ি স্কুলের এই ড্রেস। আসলে মূল বিষয়, কারণ সরকারের তো মানে তাৎপর্য মানে এটা আমরা বলতে হয়, কারণ কি করবো যেহেতু নাই, ইউনিফর্মের উপরে আর কদিন পরে দেবে মাস্টারের উপরে, মাস্টারের এই ধরনের ব্যাস করতে হবে, অফিসে গেলে এই ব্যাস করতে হবে, কারণ ব্যাসটা কিনতে গেলে একটু দোকান থেকে কিনতে হবে। এই ধরনের চলতে যাবে, মানুষ বুঝতে হবে। আস্তে আস্তে সরকার সম্বন্ধে মানুষের অভিজ্ঞতা হয়ে যাচ্ছে, কারণ সরকার যে 7 বছরের মধ্যে মানুষের কতটুকু কাজ করতে হয়েছে, কারণ এই সরকার আসার পরে তাদের নেতা মন্ত্রীদের লাভ হয়েছে, সাধারণ মানুষেরও কোনো কাজ লাভ হলো না, কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু সেই দিকে সরকার কিন্তু চিন্তা ভাবনা করছে না মানুষকে কিভাবে বাঁচানো যায়। সরকার চিন্তা ভাবনা করার দরকার, মানুষকে বিকাশিত কিভাবে করা যায় সেদিকে সরকার দেখার দরকার। কিন্তু আসলে সেটা এটা তো গরিবের সরকার না, গরিবের সরকার তো যে মানুষ 2018 সালে তাদেরকে বিতাড়িত করে দিয়েছে, কারণ গরিবের স্বার্থে মানুষ সর্বক্ষেত্রে, কারণ সমস্ত প্রত্যেকটা মঙ্গলবার একটা ক্যাবিনেটের মাধ্যমে 50 টাকা কিছু না কিছু পুষ্টিয়া করে সাধারণ মানুষের যারা পার্টি করছে তারা দিয়েছে, সেটা আমরা সাধুবাদ জানাই। পার্টি করছে যেহেতু তাদেরকে তো, কারণ এই সরকারও যারা পার্টি করছে তাদেরকে যদি কর্মসংস্থান ব্যবস্থা করে তাহলে আমরা সাধারণ মানুষ খুশি হবে, এবং সাধারণ এই গ্রামের মধ্যে চাকরিটা হবে, সেই গ্রামের উন্নত হবে, কারণ টাকাটা এই গ্রাম থেকেও শহরে যাবে, শহর থেকে যাবে। কিন্তু আসলে সরকারের চিন্তা ভাবনায় তাদের হলো এক প্রকার চলছে, ধর্মীয় দমন নিয়ে চলছে, এইভাবে চলছে। বিদ্যাজ্যোতি, আরো প্রাইভেটাইজেশন, স্কুল বন্ধ করো, শিক্ষকের সংখ্যা, শিক্ষক কম বলে অজুহাত দেখিয়ে, তো এইরকম একটা প্রচেষ্টা। এক কথায় যদি আমি বলতে গেলে, মানুষ যখন তার অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে, মানুষ যখন দেখতে পাচ্ছে সরকার মানুষের জন্য কাজ করছে না, ছাত্রছাত্রীদের জন্য কাজ করছে না, তখন মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় বা মানুষকে কিভাবে ওই এরিয়া থেকে ডাইভার্ট করা যায়, আজকে এটাই এই সরকারের প্রচেষ্টা। যদি সত্য একটা
এক্সাম্পল দিই, আমাদের পাশের রাজ্যে মিজোরাম আজকে শিক্ষাতে 1 নাম্বার পৌঁছে গেছে। যে ত্রিপুরা রাজ্যে শিক্ষার 1 নাম্বারে দূরে ছিল, আজকে সেই শিক্ষা ব্যবস্থা প্রায় 5ম 6ম স্থানের মতন পৌঁছে গেছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় যেটা আমি দেখি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরার একটা গর্বের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় আজকে পুরো ভারতবর্ষের 200টা বিশ্ববিদ্যালয়ের তালিকার মধ্যে থাকছে না। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। এই সমস্যার সমাধানগুলি না করে শুধুমাত্র মানুষের যে কি বলে এটা, মানুষের আইডিয়াকে বা মানুষের আন্দোলনকে অন্যভাবে একটা মুড দেওয়ার জন্য, হ্যাঁ আমরা করছি, জাস্ট দেখানোর জন্য। আজকে প্রত্যেকটা বিদ্যালয়ের শিক্ষার ক্রাইসিস, শিক্ষকের ক্রাইসিস, অভিভাবকরা থেকে শুরু করে ছোট ছোট ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করছে। আজকে এখানে শিক্ষক নিয়োগ করুন, শিক্ষক নিয়োগ করে সে সমাধান করুন, ক্লাসে পরিকাঠামো উন্নতি করুন। আর সমস্ত রকম উন্নতি করার পরিপ্রেক্ষিতে, বেকার সমস্যার সমাধান পরিপ্রেক্ষিতে যদি আপনি না করতে পারেন, শুধুমাত্র ড্রেসের পরিবর্তন করে কি আদৌ কি শিক্ষার পরিবর্তন হবে? আমরা বলবো যে যদি শিক্ষার মূল সমস্যার সমাধান করতে হলে আন্তরিকতা যদি থাকে, করতে হলে আন্তরিকতার যদি থাকে সরকারের, শুধুমাত্র বিদ্যালয় ইউনিফর্ম চেঞ্জ করে দিয়ে হবে না। সেখানে তাদের যে ধ্যান ধারণা, আজকে বৈজ্ঞানিক যে চিন্তাধারা, সিলেবাস পরিবর্তন করে দিচ্ছে, বৈজ্ঞানিক বিষয়গুলোতে পরিবর্তন করা, আজকে সিলেবাসগুলোতে ধর্মের বিষয়গুলো ঢুকাচ্ছে। তো ওইগুলো না করে সত্যি ছাত্রছাত্রীদের কথা বলুন। বলছিলাম আজকে যেটা দেখাচ্ছেন সেটাও আরেকদিন দেখাইছিলেন, সরকার যে সরকারের সম্বন্ধে কথাগুলি আলোচনা হচ্ছে, যে সরকার আসলে তো মানুষের জনসাধারণের সরকার নয়। জনসাধারণের পক্ষে কাজ একটা কাজও ওনারা করেননি, সবগুলি কাজের মধ্যে বিতর্কিত থাকবে। আমরা এতদিন দেখলাম বিগত দিনগুলিতে যেভাবে পরিচালনা করেছে, তাদের কাজ পরিচালনা ঠিক আলাদা সিস্টেমে, অর্থাৎ মানুষকে মানে আগের সিস্টেম থেকে সিস্টেম সরাইয়া তাদের একটা আলাদা এমন একটা জিনিস দেখাইবো, যেমন তারা সিস্টেমটা সুন্দর, আগের সিস্টেমটা ভালো না। যেমন আগের সরকার কিন্তু গরিব তরুণী ছিল, যেমন যার স্কুলে একটা দেশ পরিচালনা করতো, অনেক সময় গ্রামাঞ্চলের তারা গরিবরা দেশ কিনতে পারতো না, মোটামুটি তারা সেটা দিয়ে চলতো। এখন ওনারা কি করছে, এক ড্রেস করতে হবে সারা ত্রিপুরা রাজ্যে। তো এক ড্রেস করতে গেলে ওই ড্রেসটা আবার ত্রিপুরা রাজ্যে সবখানে নেওয়াও পাওয়া যেতে পারে, যে কথাটা বললো, বরাদ দিয়ে করতে হবে কোনো কন্ট্রাক্টারের মাধ্যমে। তার মানে একটা ঘোটালা, অর্থাৎ যখন কোনো কন্ট্রাক্টারি মাধ্যমে কোন ব্যবসায়ীদের মাধ্যমে বরাদ দিয়ে আনা হবে, ছোটখাটো ব্যবসায়িকরা মাইর খাবে। গরিব যারা ছোটখাটো দোকানদার, তারা কিন্তু স্কুল ড্রেসের মতো একটা মোটামুটি কিছু রোজগার করে তাদের সংসার পরিচালনা করছেন। আমরা আগরতলা বেশ কয়েকটা বিক্রি করি না, কয়েকটা দোকানদার দেখি। তো তাদের বড় মাথায় হাত করবে যে সিদ্ধান্ত সরকার দিয়েছে, এই সিদ্ধান্তটা হইল বড় যে সিদ্ধান্ত। এবার টাকাও বেশি করতে পারে। কোনো মানুষ যখন এই ড্রেস কিনতে পারবে না, তাদের তো কপালে হাত পড়বেই, কিন্তু যারা হয়তো বড় লোক তারা কিছু কিছু কিনতে পারবে। সবগুলি দেখা গেল যে বড় লোকের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটি যদি না করে আমার মনে গরিবের পক্ষে হলে ভালো হতো। এই সরকারের কাছে আমরা আহ্বান রাখবো, যে সিদ্ধান্ত আপনারা করছেন সেই সিদ্ধান্ত বাদ দিয়ে যার এলাকাতে ছোটখাটো একটা স্কুল হলো, তাদের এলাকাতে একটা স্কুলের আগে যেভাবে ছিল সেভাবেই আপনারা করেন। আর বিদ্যাজ্যোতি বিদ্যাজ্যোতি কিন্তু যে ইংরেজির মাধ্যমে সরকারটা আরম্ভ করছে, সেই ইংরেজির মাধ্যমে কিন্তু সবার কাছে ভালো লাগবে না। সব স্টুডেন্টরা সব পড়তে পারবে, গরিব অনেক মানুষরা পড়তে পারবে না। বা আপনারা স্কুল কলেজে কিন্তু আপনারা সেভাবে মাস্টার মশাইও আপনারা রাখেননি। একটা মাস্টার মশাই দিয়ে আপনারা বিদ্যাজ্যোতি তৈরি করে ফেললেন, হ্যাঁ একটা মাস্টার দিলেন, সে কি পড়াশোনা করাতে পারবে? আমরা টিভিতে দেখেছি একটা মাস্টার হয়তো 4-5টা ক্লাসে একখানো করে যাই, পড়াইলে পড়াইলো, না পড়াইলে নাই, নাম রেখে আবার ছুটি থাকা। এইগুলি যদি হয় আপনাদের পরিচালনা, মানুষকে আপনাদেরকে ভালোবাসবে, দেখবেন আপনাদেরকে ভালো তো ভাববেই নাই, এমন একদিন চলে আসবে, নেপালের মতো চলে আসবে, বাংলাদেশের মতো চলে আসবে, মানুষ বিক্ষুব্ধ হয়ে যাবে আপনাদের বিরুদ্ধে। করতে
হলে আন্তরিকতা যদি থাকে সরকারের, শুধুমাত্র বিদ্যালয় ইউনিফর্ম চেঞ্জ করে দিয়ে হবে না, সেখানে তাদের যে ধ্যান ধারণা, আজকে বৈজ্ঞানিক যে চিন্তাধারা, সিলেবাস পরিবর্তন করে দিচ্ছে, বৈজ্ঞানিক বিষয়গুলোতে পরিবর্তন করা, আজকে সিলেবাসগুলোতে ধর্মের বিষয়গুলো ঢুকাচ্ছে। তো ওইগুলো না করে যদি আপনি সত্যি সত্যি ছাত্রদের শিক্ষার মঙ্গল চান, তাহলে শিক্ষার পরিকাঠামো উন্নতি করার জন্য শিক্ষক নিয়োগ করার পাশাপাশি সমস্ত যা যা প্রয়োজন এটা আগে করুন, তারপরে পরবর্তী সময় যদি মনে হয় আপনি ইউনিফর্ম চেঞ্জ করবেন তাহলে করুন। এতে কোনো অসুবিধা বা কেউ আপনার অসুবিধা আছে বলে আমি অন্তত মনে করি না। একদম খুব সুন্দর প্রশ্ন। প্রথমে আমরা বিদ্যাজ্যোতির বিরোধিতা কেন করছিলাম? কারণ করছিলাম জুনিয়াগড়ের ছেলে মেয়েরা এখানে একদম হাজার হাজার টাকা দিয়ে প্রথম ভর্তি হবে, বই কিনবে, ইউনিফর্ম কিনবে, কিন্তু আমাদের বিগত বামপন্থী সরকারের লক্ষ্য বা যারা আমরা এসএফআই টিএসসি করে আমাদের দাবি ছিল সবার জন্য শিক্ষা, সাংবিধানিক অধিকার রয়েছে। দেখুন, আসলে আমরা ভারতবর্ষের মানুষের দুর্ভাগ্য, প্রত্যেকের দুর্ভাগ্য। কারণ কেন কথাটা বলছি, আমাদের শিক্ষা ব্যবস্থা, এই যে শাসক বহুকাল আগে থেকে এই শিক্ষা ব্যবস্থার উপরে তারা হস্তক্ষেপ করতেছে। একমাত্র ব্রাহ্মণ সম্প্রদায় ছাড়া কাউকে দেয় না তারা ভারতবর্ষে শিক্ষা নেওয়ার জন্য কোনো সুযোগ সুবিধা দেয় না। কারণ তারাই আসছিল দেশের কর্তা বিতর্তা বা ভারতবর্ষের। আপনারা ইতিহাস পড়ে জেনে নিন। তারপরে দেখা গেল ওই সময়ে ব্রিটিশ যখন আবার আইলো, ব্রিটিশের পক্ষপাতিত্ব নিয়ে যখন ভাইস চ্যান্সেলর হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারতীয় ছাত্রদের কুত্তার মতন ফিরেছিল তারা ব্রিটিশের পক্ষপাতিত্ব নিয়ে। আজকাল তারা দেশের আবার শাসক, তারাই ভারতবর্ষের অক্ষাগত বিতর্তা। তাদেরকে কারা প্রশ্ন দিতেছে? তারা যারা রাজনীতি করে, এবং রাজনীতি কোন জাতির লোকেরা করে, কোন সমাজের লোকেরা করে, তারাই বুঝতে পারে না যে আজকাল এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, মুসলিম এদের উপরে একটা নির্মম অত্যাচার চলতেছে। যারা রাজনীতি করতেছে তারা কিন্তু বুঝে না, তারা অর্থের পাগল হয়ে দাঁড়াইতেছে। আর বাবা এসটি লোকেরা যদি তারা অত্যাচার করতে পারে, আর তোমরা অনুভূতি না 8-9% কাছের লোক, তারা বরবাদ করতে খুঁজে লাগবে মনোবাদীরা। আজকে যদি এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি ধ্বংস হয়ে যায়, তাহলে তো একদিনে ফুটে উড়ে দেবে মনোবাদীরা। এরা বুঝে না, কিন্তু দেখা যায় এরা এই বিজেপির সাথে যুক্ত হইয়া, সিপিএম এর সাথে যুক্ত হইয়া, কংগ্রেস, তৃণমূলের সাথে যুক্ত হইয়া তারাই এই অত্যাচার গুলি করতেছে। আজকে তাদের সংগঠন থাকাতে আজকে তাদের উপরে কোনো অ্যাকশন হয় না। খুবই তাদের অবস্থা প্রথম ভারতবর্ষে শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, নেপালের মতন পরিস্থিতি হইতো ভারতবর্ষে, কিন্তু এদেরকে ছত্রভঙ্গ করে রেখে দিচ্ছে সিপিএম, কংগ্রেস, বিজেপির নেতারা। আপনি জানেন এই সিপিএম থাকাকালীন এই প্রাইভেট স্কুলগুলি যার যেমন সাহিত্য বিদ্যা উঠছে, আজকে সরকারি স্কুলে এরা ঘুষ খায় ধ্বংস করে দিতেছে, সরকারের পড়াশোনা বন্ধ করে দিতেছে। আমরা যেমন করি ভারতবর্ষের পৃথিবীর কোন রাষ্ট্রে এই ধরনের শিক্ষার উপরে, আপনার স্বাস্থ্যের উপরে, অর্থনৈতিক উপরে, রোজগারের উপর আক্রমণ? এই ব্রাহ্মণবাদীরা যতদিন এই ভারতবর্ষে শাসন করবো, তাদের এই মস্তিষ্ক বিউন্নতি, তারা মানসিক বিমানী, এবং তাদেরকে শ্রীলঙ্কা, বাংলাদেশে যে ঘটনা হচ্ছে, নেপালে যে ঘটনা হচ্ছে, তার চেয়ে বেশি আক্রমণ তাদের উপরে ভারতবর্ষের লোকেরা করার দরকার, এবং তাদেরকে ভারতবর্ষ ছাড়া করার দরকার। কারণ নেপালে জানেন এই ব্রাহ্মণ প্রধানমন্ত্রী হওয়ার পরে জানেন মোদী ফিস সাংবিধানিক অধিকার রয়েছে ফ্রি অফ এডুকেশন সবার জন্য যাতে হয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমরা দেখতে পেলাম, এরকম শুনতেও পেলাম, কতটুকু বাস্তব সেটা তো আমরা জানি না, কিন্তু যদি এরকম হয়ে থাকে যে বিদ্যালয়গুলোতে নাকি একটা নির্দিষ্ট কোম্পানি থেকে ইউনিফর্ম দেওয়া হবে, তাহলে এই কোম্পানি কার হাতে যেতে পারবে? এই কোম্পানি কি কোনো মন্ডলের নেতা হতে পারে বা কোনো বিজেপির তাবর নেতা হতে পারে? যদি হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনাই প্রবল, কারণ আমরা দেখেছি শিক্ষকের সংকটের নামে বিদ্যালয়গুলিকে মার্চ করে কয়েকটা বিদ্যালয়গুলিকে সেই মন্ডলের তাবর নেতার হাতে তুলে দিয়েছেন, এবং এই বিদ্যালয়কে বেসরকারীকরণের বা ইংলিশ মিডিয়াম করে সেখানে
তারা শিক্ষার বাণিজ্য করছেন। তো এখানে মূল দেখা যাচ্ছে যে শিক্ষাকে বাণিজ্যকরণ করার এটা একটা আরেকটা প্রচেষ্টা। হ্যাঁ, শিক্ষকের ড্রেস পরিবর্তনের বা ইউনিফর্ম একই হওয়ার কথা। দেখুন, যতই ইউনিফর্ম এক হোক না কেন, যতই আমাদের ড্রেস একই রকমের হোক না কেন, যদি সেখানে টেকনিক্যালি মানসিকতার দিক থেকে তাদের যদি এখন দিন দিন জেনারেশন জেনজি থেকে শুরু জেনারেশন গুলোতে যেভাবে টেকনিক্যালি আপডেট হচ্ছে, তো আপনি যতই ড্রেস চেঞ্জ করুন না কেন, যদি সেভাবে সঠিক পরিকাঠামো না থাকে বিদ্যালয়গুলিতে, ডিজিটাল ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে ডিজিটাল পড়াশোনার ব্যবস্থা যদি না থাকে, সেখানে আপনি হাইফাই থেকে ব্লেজার পরে যান, তাহলে কোনো কিছু পরিবর্তন হবে না। তো আমাদের ড্রেস পরিবর্তন না, ইউনিফর্ম পরিবর্তন না, শিক্ষার যে মূল পরিকাঠামো রয়েছে, যে সমস্যা রয়েছে, শিক্ষার যে ডিজিটালকরণের কথা এখানে বলা হচ্ছে, সে মূল পরিবর্তন যাতে করা হোক, এটাই আমাদের মূল দাবি। আমার নাম সুজিত ত্রিপুরা, টিএসইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। প্রথমে যেটা বলতে চাই যে স্কুল ড্রেসের যে কোড বা ইউনিফর্মের যে সার্কুলার জারি করেছে, এটা একটা তুগলকি সিদ্ধান্ত। সারা রাজ্যের স্কুলগুলোকে বিভিন্ন স্তরে, 3টি স্তরে বিভক্ত করে সে স্কুলের ছাত্রদের যে একই ড্রেস পরতে হবে বা ড্রেস ইউনিফর্ম যেটা, সেটা কোনোভাবেই মানা যায় না। আমাদের রাজ্যে গত 7.5 বছরে বিজেপি আইপিএফটি এখন মথাসহ যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সে সরকার প্রতিষ্ঠিত হবার পর ছাত্ররা শিক্ষার জন্য রাস্তায় নামতে হচ্ছে, শিক্ষকের জন্য রাস্তায় নামতে হচ্ছে। শিক্ষক নেই, স্কুলের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এই যখন অবস্থা, শিক্ষক নিয়োগ না করে শিক্ষার ব্যবস্থার উন্নত কিভাবে হবে তার বিচার বিবেচনা না করে আমাদের সরকার প্রশাসন ছাত্রদের জন্য এক ড্রেস কোড চালু করেছে। এটা কোনোভাবেই আমরা এসএফআই মনে করি ছাত্রদের পক্ষে না, এটা কোনো একটা লাভজনক সংস্থা বা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে কিভাবে সুবিধা পাইয়ে দেওয়া যায় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এই সিদ্ধান্তের সাথে সরকার বা প্রশাসনের বড় মাথা জড়িয়ে থাকতে পারে। কারণ এইভাবে একটা কোম্পানির হাতে সমগ্র শিক্ষা ব্যবস্থা, যারা ছাত্ররা আছে, ছাত্রীরা আছে, তাদের ড্রেস কোড একটি কোম্পানিকে পাইয়ে দেওয়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। না হলে আমরা এসএফআই আগামী দিনে মাঠে নামবো এবং ছাত্রদের জন্য, যেটা ছাত্রদের পক্ষে শিক্ষক নিয়োগ, শিক্ষা ব্যবস্থার হাল ফেরানো, এর জন্য শিক্ষা দপ্তরকে ভাবতে হবে, রাজ্যের মন্ত্রী প্রশাসন তাদেরকে ভাবতে হবে। এখন একজন ছাত্র, গরিব ছাত্র, তার বছর বছর তার ড্রেস বানানোর প্রয়োজন পড়ে না। একজন ছাত্রের যে ড্রেসের, আমাদের পূর্ববর্তী মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর সময় থেকেই এই ছাত্রদের বিনামূল্যে ড্রেসের যে ব্যবস্থা সেটা হয়েছিল। এখন একজন গরিব ছাত্র এই ড্রেসের পয়সাটা দিয়ে বা টাকা দিয়ে তার পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে বা তার বইপত্র কেনার ক্ষেত্রে, সামগ্রী কেনার ক্ষেত্রে এই টাকাটা সে খরচ। বাংলায় শিক্ষার পরিবর্তন হবে না। শিক্ষার বিকাশ ঘটাইতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী জানতে হবে যে স্কুলের টিচারের প্রয়োজন, স্কুলের পরিকাঠামোর প্রয়োজন। ত্রিপুরা যে স্কুলের টিচার নাই, টিচারের জন্য ছাত্ররা আন্দোলন করে রাস্তায় না, শিক্ষকরা আন্দোলন করে রাস্তায় নেমে চাকরির জন্য। কিন্তু এখানে শিক্ষক নিয়োগ না কইরা ড্যাশবোর্ড পাল্লাইয়া মাননীয় মুখ্যমন্ত্রী কোন কোম্পানির সাথে চুক্তি করছে, কত পার্সেন্ট লাগে, সেই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বলুক। আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবং তাদের সরকারের যে কোনো কেউ ওইখানে কোম্পানির সাথে তাদের চুক্তি হয়েছে কমিশনের মাধ্যমে, যার ফলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ড্যাশবোর্ড নিয়ে আছে ব্যস্ত, কিন্তু শিক্ষক নিয়োগের দিকে ব্যস্ত নাই। সেই ব্যস্ততা যদি শিক্ষক নিয়োগের দিকে থাকতো, তাহলে শিক্ষার পরিকাঠামো উন্নত হইত। শিক্ষার পরিকাঠামো উন্নত করতে গেলে আগে হলো শিক্ষকের দরকার, স্কুলের পরিকাঠামোর দরকার, স্কুলের বাউন্ডারির দরকার, জলের দরকার। এই দিকে তাদের কোনো হ্যান্ডল নাই। যেখানে লাভ দেখছে সেইখানে আছে ড্যাশবোর্ড নিয়ে। এই সিদ্ধান্ত তীব্র বিরুদ্ধে হয়ে আমরা, এটা অবান্ত সিদ্ধান্ত মাননীয় শিক্ষামন্ত্রী করছে। এটুকুই বলা।
সামগ্রী কেনার ক্ষেত্রে এই টাকাটা সে খরচ করতে পারতো, কিন্তু এখন একটি কোম্পানিকে দেওয়ার ফলে দেখা যাবে বা বিগত দিনে যেটা আমরা উপলব্ধি করেছি বা এখন এই সিদ্ধান্তের ফলে যে গরিব ছাত্ররা তাদের শিক্ষা ক্ষেত্রে আরো বড় একটা সংকুচন করার যে নীতি, নতুন শিক্ষানীতি গ্রহণের পর রাজ্যের পাশাপাশি সারা দেশে চলছে, আমাদের রাজ্য সরকারও সেদিকে হাঁটছে এবং এর থেকে বেরিয়ে আসতে হবে। কোনোভাবেই ছাত্রদের হয়রানি করা চলবে না। এইভাবে যদি চলতে থাকে শিক্ষা ব্যবস্থার যে বিমুখে যাচ্ছে আমাদের রাজ্যের ছাত্ররা, এটা আরো বাড়বে। ড্রপ আউটের সংখ্যা দিন দিন যেভাবে বাড়ছে, এটা আরো বাড়ার একটা প্রবণতা তৈরি হবে। শিক্ষকদের ড্রেস কোড এখনো দেখা যায়নি, ঠিকই বলেছেন আপনি, কিন্তু ছাত্রদের ড্রেস কোড নিয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। এখন এটাই তো আমাদের প্রশ্ন, যে ছাত্রদের ড্রেস কোড দেওয়া মানে কি? একটা কোম্পানিকে সে দেওয়া হবে, যে কোম্পানি থেকে সেই ড্রেস কিনতে হবে, বা একটা লাভজনক সংস্থা যার সাথে ওতপ্রোতভাবে সরকারি বা প্রশাসনের কেউ না কেউ জড়িয়ে থাকতেও পারে। এখন ছাত্রদের উপর যদি এরকম ড্রেস কোড দেওয়া হয় তাহলে শিক্ষকদের উপরও দেওয়া দরকার। কিন্তু আমরা ড্রেস কোড দিয়ে চালু করতে, সেটা যদি বিনামূল্যে গরিব ছাত্রদেরকে দেওয়া হতো আমার মনে হয় তাহলেও কোনো আপত্তি ছিল না। আমরা দেখতে পেলাম ত্রিপুরায় যে বিভিন্ন জায়গায় যখন বিজেপি সরকার আমলে তারা মিটিং কোন একটা সভা করেন, সেখানে ইলাহি কারখানায় একটা খাওয়া দাওয়া চলছে। আপনারা দেখবেন আমরা যে কথা বললাম, যদি মিথ্যা কথা বলবেন, প্রত্যেকটি জায়গাতে সে পয়সাটি করতে আসছে, তারা টাকাও নেই, তারা সেখানে বড় বড় বাসা দিয়ে বলে যে আমরা তো কোনো টাকা নিইনি, আমরা দিতে দিইনি, এখানে আমরা মিটিং করবো বা আমরা খাওয়া করবো। কিন্তু দেখা গেল না নিয়েও তাদের সেখানে ইলাহি কারখানার মতো একটা খরচা করা হয়, ফ্ল্যাগ পোস্টার ফেস্টুন খাওয়া দাওয়া, মানে তার মানে প্রচুর পয়সা খরচা হচ্ছে। সেটার ক্ষেত্রে পয়সা করতে আসে, কিন্তু একটা গরিব ছাত্রদেরকে যে ড্রেস কোডের জন্য জারি করলো তাদেরকে বিনামূল্যে দেওয়া হচ্ছে না। আসলে এই সরকারটা ভালো কাজে ভালোর জন্য আসেনি, গরিবের জন্য আসেনি। গরিবের জন্য যে কাজ করবে সেই মানসিকতা ওদের নেই। ওদের হাতে শুধু খালি ফ্ল্যাগ পোস্টার ফেস্টুন, ওরা কাজ না করে দিনের জোড়া প্রচার করে প্রচারের মানে সরকার সেই দিকটা পরিবর্তিত করে যদি এখানে যদিও টেস্ট চালু করে সেটা বিনামূল্যে দেওয়া হোক। আমরা দাবি করবো বিনামূল্যে প্রত্যেকটি স্টুডেন্টকে ড্রেস দেওয়া হোক, তাইলে কিন্তু মানুষ আর কোনোদিন কমপ্লেন করবে না। তা না করলে কিন্তু তারা সবসময় বলবে স্কুল, আসলে কোনো স্কুল বাড়ি তারা তৈরি করছে এমন কোনো প্রমাণ আছে কিনা আমার তো মনে হয় না। ভালো একটা স্কুল বাড়ি তারা তৈরি করবে, সেটা কিন্তু প্রাক্তন সরকার বা কোন গভর্নমেন্ট সমস্ত স্কুল বাড়ি এগুলি তারা করেছিল। তাদের এগুলির মধ্যেই এখন রং টং দিয়ে তারা কোন মতে চলছে। আসলে দেখেন কোথাও কোনো যখন ভেঙে চলে আসে এটির মধ্যেই তারা করছে, তাও তারা রিপেয়ারিং তারা করে নেই, রিপেয়ারিং করে পর্যন্ত তারা চলে না। ফলে স্কুলের পরিকাঠামো যদি আরো সুন্দর করা হয়, তাদের জল, লেট্রিন, বাথরুম এইসব যদি আরো সুন্দর ভাবে করে দেওয়া হয়, তাইলেও মনে হয় ছাত্রদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে একটা ভালো জিনিস হবে। কিন্তু তা না করে তারা একটা ড্রেস কোড চালু করলো কোন বিজনেসম্যানের হাতে দিয়ে দিবে, তার মানে কি একটা ঘোটালা করার জন্য। এটা মানুষ বুঝে গেছে, ত্রিপুরা মানুষ বুঝে গেছে, তারা ভালো মাস্টারও নিয়োগ করবে না। অনেক স্কুলে মাস্টার নেই, তাদের যদি টেটের মাধ্যমে হোক মাস্টার গুলো নিয়োগ করা হতো, অনেক বেকার পোলাবান্ধা চাকরি পেত, স্কুলগুলি ভালো চলতো, সেটাও করেনি। তো তারা একটা মাস্টার না থাকা এইখানে ড্রেস কোডের জন্যই তারা চিন্তাধারা, তার মানে কি তারা যেটা করবে এটাই ভালো, মানুষ কিন্তু সেই জিনিস আর মেনে নেবে না। আমার মনে হয় এই সরকার যা করে তার বিরুদ্ধে একটা স্টুডেন্টরা আমরা বলবো জোয়ার আন্দোলন করার জন্য, নয়তো এই সরকার সঠিক জায়গা কোনোদিনও যাবে না। তারা তারা মন খুশি মতো করবে, আটক ঘোটালা করবে, লুটি বেশি খাবে। হয়তো এসবের মধ্যে অত্যন্ত চর্চিত বিষয়, অনেকে বলবেন যে হ্যাঁ সমগ্র শিক্ষা তো বিনামূল্যে সে পোশাকগুলো দেবে। তাহলে প্রশ্ন উঠতেই পারে, বিনামূল্যে সরকার দিচ্ছে, নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের তো সেই পোশাক কিনতে হবে। তাহলে যারা সম্প্রতি বা কিছুদিন আগেও পোশাক কিনেছেন তাকে নতুন করে আবার পোশাক কিনতে হবে। তাতে কি আমাদের রাজ্যের যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, কাপড় ব্যবসায়ী যারা আছেন, তাদের লাভ হচ্ছে? মোটেই না। যারা টেইলার আছেন, রাজ্যের যারা সন্তান, তাদের কি লাভ হচ্ছে? মোটেই না। তাহলে কার লাভ হচ্ছে? এই বিষয়গুলো নিয়ে যখন চর্চা চলছে তখন অভিযোগ উঠতে শুরু করলো। সামগ্রিক বিষয়গুলো নিয়ে
রাজ্যের অভিযোগ করতে শুরু করলো, কমিশনের অভিযোগ করতে শুরু করলো, তাহলে সরকার শিক্ষা দপ্তর নীরব কেন? কেন জবাব দিচ্ছে না? কেন এই বিষয়গুলো নিয়ে খণ্ডন করছেন না? শাসক দলের কেউ এগিয়ে আসছেন না কেন? বলছেন না কেন? শিক্ষা দপ্তর এবং সামগ্রিক বিষয়গুলো নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছিল, গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা বেকার, কর্মসংস্থান, দপ্তরে শূন্যপদ পূরণ হচ্ছে না, নিয়োগ হচ্ছে না, বছরের পর বছর ঝুলিয়ে রাখা হচ্ছে, এসব বিষয়গুলো নিয়ে যখন বিরোধীরা কথা বলছেন, তখন তো শাসক দলের তরফে এবং অবশ্যই সরকারের তরফে জবাব দেওয়া দরকার। অন্যথায় কেউ যদি মনে করে যে গুরুত্ব দিচ্ছে না বিরোধীদের, সেটা কিন্তু ভুল। কারণ শাসকের বিরুদ্ধে জনজাগরণ সেটা কিন্তু আস্তে আস্তে আসে না, হঠাৎ করে আসে না, যখন আসে তখন শাসক টের পায় না। আজ এ পর্যন্তই। নমস্কার সৌরভ।